কিন্তু কিছুই হয়নি। তা যদি না হয় তাহলে শেখ শাহজাহান জেলে গেল, কোনো ক্রাইম করেননি, কোনো খুন করেননি, কোনো মহিলাদের সাথে কিচ্ছু করেননি, একটিও জমি চুরি হয়নি, তাহলে জমিগুলো রাজ্য সরকার ফেরত দিয়েছিল। ওখানে যে ছেলে মেয়েদের যে স্কুল কলেজ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদেরকে ইয়ে করতো, কি বলে, ক্ষেত খামারে কাজ করাতো বাচ্চাদেরকে, সেইগুলো কিন্তু সরকারি তথ্য, সেগুলো কিন্তু বিজেপি সিপিএম বলেন। শেখ শাহজাহান বড় ভালো লোক ছিলেন, রবীন্দ্র জয়ন্তীর গান গাইতেন সন্ধ্যেবেলা করে, কিছু হয়নি, ওটা সম্পূর্ণ মিথ্যে কথা, সবকিছু শান্তিপূর্ণ ছিল, এই কথা প্রচার করা যায় বলে আমি বিশ্বাস করি না। যে সন্দেশখালিটাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার মতো যেটা একটা টেন্ডেন্সি হচ্ছে, যে ও কিছু না, ও ইচ্ছা করে করছিল, ওটা সম্পূর্ণ সবকিছু শুভেন্দু অধিকারী করেছেন, আসলে কিছুই হয়নি, এই কথাটা আমার মনে হচ্ছে ভীষণ বায়াসড। যে মেয়েদের সুরক্ষা নিয়ে সত্যি আমরা ভাবছি কি, নাকি সবই ওই লক্ষ্মীর ভান্ডারে এসে আটকে গেল, সেটা আমাদেরকে ভাবতে হবে। ভাবুন না, 10-11 বছরে যে এই সরকার রয়েছে, তাতে মেয়েদের আর্থসামাজিক উন্নয়নটা কি হয়েছে, কে কাকে টাকা দিয়ে কিনেছে না কিনেছে, সে তো তৃণমূল্য অনেককেই অনেক টাকা দিয়ে অনেক কিছু করেছে, সেসব আমরা দেখেছি। টাকা নিয়ে আবার থ্যাংক ইউ বলেছেন তৃণমূলের নেতারা, সেও আমরা দেখেছি। ফলে এই টাকা পয়সা দিয়ে কেনা বেচার যে রাজনৈতিক খেলাটা, এটা তৃণমূল যে করেন না তা তো না। ইলেকটোরাল বন্ড নিয়ে অনেক কথা বললেন, তারপরে দেখলাম ইলেকটোরাল বন্ডে সেকেন্ড হাইয়েস্ট বেনিফিশিয়ারি। যে মেয়েদের এর আগে রেপ হলেও তো আমরা শুনেছি, সেগুলো ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার ইত্যাদি বলার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। ফলে আমার মনে হয় যে মেয়েদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকে রিফ্লেক্ট না করিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়নের কথা সরকার কতটা ভাবছেন, সেটাই ডাউট। অর্থদা, ইদানিংকালে যে বিষয়টা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি আমরা দেখলাম বেশ কয়েকদিন ধরেই, এর আগে প্রথম সন্দেশখালীর একের পর এক ভিডিও ঘিরে জোর বিতর্ক। যেভাবে একের পর এক ভিডিও সামনে আসছে, প্রথমে আমরা দেখলাম সন্দেশখালী ব্লক 2 এর বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি স্টিং অপারেশনের ভিডিও, তারপরে একের পর এক ভিডিও সামনে আসছে। হাওয়া ঘুরছে কি সন্দেশখালীতে? দেখুন, প্রথম কথাটাই হচ্ছে যে সন্দেশখালীর ঘটনা রাজনৈতিক ব্যাধি না সামাজিক ব্যাধি, সেটা বাইরে থেকে বলা মুশকিল। আমরা বিভিন্ন সময় প্রেসকে বিভিন্ন যে বিবৃতি দিয়েছি, সেই বিবৃতির সোর্সটা হচ্ছে মিডিয়া বা খবরের কাগজে যা বেরিয়েছিল রিপোর্ট, সেই হিসেবে। শুধু আমরা নয়, স্বয়ং কলকাতা হাইকোর্ট একটা সুওমোটো কগনিজেন্স নিয়েছিল। সুওমোটো কগনিজেন্স মানে হচ্ছে স্বতঃপ্রণোদিত মামলা, মানে কেউ গিয়ে বলেনি যে মামলাটা নেই। হাইকোর্ট একের পর এক খবরের কাগজে যখন মাস রেপ বা এই ধরনের মহিলাদের অভিযোগের কথা দেখেছেন, তখন সেইটা দেখে কোর্টের মনে হয়েছে যে এখানে জুডিশিয়াল ইন্টারফারেন্সের দরকার, সেই জন্য তারা একটা স্বতঃপ্রণোদিত মামলা ইনিশিয়েটিভ করে, এবং করে তারপরে যা কিছু হয়। এছাড়া প্রায় 500-600টা এফিডেভিট জমা পড়েছে বলে আমি দেখেছি কাগজে, যতটা ইন্টারনেটে পাওয়া যায় কোর্টে, যে যেখানে ম্যাজিস্ট্রেটের সামনে এসে মহিলারা স্বীকার করেছেন যে হ্যাঁ, তাদের সাথে কোনো না কোনো রকমের অসভ্যতামি হয়েছে। এবার ঘটনা হচ্ছে যে আপনি তাহলে কাকে দোষ দেবেন? আপনি কি আজকে তৃণমূল যে স্ট্রিং অপারেশনটা করে এটাকে অনৈতিক বলছে তাকে বলবেন, শুভেন্দু অধিকারীকে বলবেন, সেটা আমি জানি না। তবে এক হাতে তালি বাজে বলে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, হতে পারে যে এর মধ্যে বিজেপি রাজনৈতিক ইন্টারফারেন্স থাকতেই পারে, সেটা বাইরে থেকে আমরা বলছি না, কিন্তু কিছুই হয়নি। তা যদি না হয় তাহলে শেখ শাহজাহান জেলে গেল, এটাও তো প্রশ্ন। তিনি যদি এত সততার প্রতীক হবেন, তিনি যদি কোনো ক্রাইম করেননি, কোনো খুন করেননি, কোনো মহিলাদের সাথে কিচ্ছু করেননি, একটিও জমি চুরি হয়নি, তাহলে জমিগুলো রাজ্য সরকার ফেরত দিয়েছিল। এক্সটর্শনের যে কেসগুলো হয়েছে, কিংবা ওখানে যে ছেলে মেয়েদের যে স্কুল কলেজ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদেরকে ইয়ে করতো, কি বলে, ক্ষেত খামারে কাজ করাতো বাচ্চাদেরকে, সেইগুলো কিন্তু সরকারি তথ্য, সেগুলো কিন্তু বিজেপি সিপিএম বলেনি। ফলে এগুলো অবান্তর কথাবার্তা। আজকে মহিলাদের এগেনস্টে রেপ হয়েছে কি হয়নি সেইটা প্রমাণ করবার জন্য কিছু আইনি প্রসেস আছে, ফরেন্সিক ভেরিফিকেশন আছে, সেটা হবে, সেটাই তারা বলবে। কিন্তু কিছুই হয়নি, হঠাৎ করে একটা হয়েছে, এটাও বলা চলে না। হতে পারে যে হয়তো যা রটানো হয়েছে বা যা দেখেছি আমরা কাগজে, হয়তো কিছুটা রাজনৈতিক অভিসন্ধি, কিন্তু তার মানে এটা কখনোই নয় যে ওখানে কিচ্ছু হয়নি, শেখ শাহজাহান বড় ভালো লোক ছিলেন, রবীন্দ্র জয়ন্তীর গান গাইতেন সন্ধ্যেবেলা করে, তা মোটেই নয়। তিনি ওখানে, তার এগেনস্টে 40-41টা মামলা আছে। সেই মামলার মধ্যে পোস্ট পোল ভায়োলেন্সে খুনের মামলা আছে, তিনি মানুষকে হত্যা করেছেন, পাচার কার্যের সাথে তিনি জড়িত ছিলেন, মানুষ পাচার থেকে সোনা পাচার, বন্দুক পাচারের মতো হেইনাস রাষ্ট্রদ্রোহী কাজের সাথে তিনি জড়িত ছিলেন। লোকজনকে হুমকি হামকা দিয়ে তিনি জমি নিয়েছেন, বাড়ি নিয়েছেন, সেই জমিগুলোকে নষ্ট করে মাছের ভেড়ি চাষ করেছেন, সেখানে নিজের নামে বিশাল বড় বাজার তৈরি করেছেন, লোককে থ্রেট করতেন। এই সমস্ত জিনিসপত্রগুলো প্রমাণিত, কোর্টে প্রমাণিত, ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি আছে। এবার তারপরে যদি তৃণমূল বলে যে না, ম্যাজিস্ট্রেটও ভাঁওতা, এফিডেভিটও ভাঁওতা, তাহলে সব কিছুই তুলে দিয়ে আমাদেরকে মনে হয় যে এই মুহূর্তে
এন্টায়ার ডেমোক্রেটিক প্রসেসটা তুলে দিয়ে আমাদের তৃণমূলের একটা নির্দিষ্ট বিচারালয় করে দেওয়া উচিত। সেখানে গিয়ে আমরা জানবো যে কোনো জিনিসের পার্সপেক্টিভ হয়। আমার মনে হয় যে যদি তৃণমূল সত্যি এগুলো প্রচার করে থাকে যে এখানে কিছুটা ম্যানুপুলেটেড, সেটা আমারও লেটেস্ট স্ট্রিং অপারেশনটা দেখে আমিও একটু আশ্চর্য হয়েছিলাম যে এতটা অবাক লাগার মতো একটা ব্যাপার হচ্ছে। কিন্তু আমি যদি ধরেও নিই যে সেখানে ম্যানুপুলেশন হয়েছে, পলিটিক্যাল ম্যানুপুলেশন হয়েছে, কিন্তু সামাজিক ব্যাধিটা সন্দেশখালিতে অবশ্যই আছে। এবং সেই কারণেই কিন্তু স্বয়ং রাজীব কুমার মহাশয়কে, তদানীন্তন যিনি ডিজি ছিলেন, তাকে দৌড়ে যেতে হয়েছিল। একটা ডিজি দৌড়ে যাচ্ছেন ওখানে, তার মানে এটা মোটেই ছেলে খেলা নয়। শুধু রাজনৈতিক একটা উস্কানি দিলাম আর 4টে লোক রেডে করে উঠলো, শুধু সেই ঘটনাই যদি হতো তাহলে সাধারণ থানাই ওটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারতো। ডিজিকে ওখানে চলে যেতে হয়েছে, সাংবাদিককে গ্রেফতার করতে হয়েছে, ম্যাসিভ একটা আউটরেজ ওখানে হয়েছিল। সেই আউটরেজটা দেখে অ্যাটলিস্ট সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার এখন আমি বিশ্বাস করি যে ওখানে একটা সামাজিক ব্যাধি অবশ্যই আছে, কিন্তু সেটার মাত্রাটা হয়তো অতিরঞ্জিত হতে পারে, কিন্তু কিছু হয়নি, ওটা সম্পূর্ণ মিথ্যে কথা, সব কিছু শান্তিপূর্ণ ছিল, এই কথা প্রচার করা যায় বলে আমি বিশ্বাস করি না। ভোটের ঠিক মাঝপথে সন্দেশখালী ইস্যু কার্যত বিজেপির কাছে গলা কাটা হয়ে গেল কি? দেখুন, সেটা তো বিজেপির মুখপাত্র বা বিজেপির যারা অ্যানালিস্ট আছেন তারা বলতে পারবেন, কিন্তু আমার যেটা মনে হয় যে এটা সত্যি একটু ব্যাকফুটে তো ফেলবেই বিজেপিকে। তার কারণ এই রাজনীতিটা তো সত্যি একটা অপটিক্স ম্যানেজমেন্টের গল্প, একটা ইমেজের গল্প, এবং সেই ইমেজে খানিকটা যদি মানুষ দেখে যে অতিরঞ্জিত করা হয়েছে, আর অতিরঞ্জনটা যে জিনিসের ওপরে আঙুল তুলছে সেটা কিন্তু সাধারণ জিনিস নয়, সেটা কিন্তু একজন মহিলার অশ্রদ্ধা। এটাকে কিন্তু মানুষজন খুবই সেন্সিটিভ ভাবে দেখেন। ফলে কোনো মহিলাকে যদি খারাপভাবে ব্যবহার করা হয়ে থাকে কিংবা কোনো মহিলার উপরে যদি অত্যাচার হয়ে থাকে, সেটাকে যদি মিস ইন্টারপ্রেট করা হয়, সেই জিনিসগুলো যে কোনো রাজনৈতিক দলের কাছেই খুব মানে একটা সামাজিক বার্ডেন হয়ে দাঁড়ায়। ফলে এটা বিজেপির উপরে কতটা অ্যাডভার্স এফেক্ট ফেলবে সেটা বিজেপি বলতে পারবে। আমি তো একজন বাইরের মানুষ, আমি তার সাংগঠনিক ব্যাপারে মতামত দিতে পারি না। কিন্তু আমার মনে হয় যে সন্দেশখালিটাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার মতো যেটা একটা টেন্ডেন্সি হচ্ছে যে ও কিছু না, ও ইচ্ছা করে করছিল, ওটা সম্পূর্ণ সব কিছু শুভেন্দু অধিকারীই করেছেন, আসলে কিছুই হয়নি, এই কথাটা আমার মনে হচ্ছে ভীষণ বায়াসড। সেটা তৃণমূল একটু ভুল প্রচার করছে, তাদের রাজনৈতিক প্রচারের অংশ, কিন্তু একটু বায়াসড প্রচার হয়ে যাচ্ছে। কিছু হয়নি এটা না, কিছুটা অতিরঞ্জিত লাগছে এখনো পর্যন্ত আমার, কিন্তু ক্রাইমটা ক্রাইমই, সেটাকে স্বীকার করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশখালী কাণ্ডে বাংলাকে অপমান করেছে বিজেপি। তিনি আরো বলছেন বিজেপি 2000 টাকা করে সন্দেশখালীতে কয়েকজন মহিলাকে দিয়েছে, তৃণমূলকে ছোট করবে বলে নয়, বাংলাকে ছোট করবে বলে করেছে এসব, বাংলার 10 কোটি মানুষকে অপমান করেছে। তাহলে শেখ শাহজাহানকে পাশে নিয়ে একসময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্পেন করতেন, হাঁটতেন, সেসব রিল টিল ওই ফেসবুক ঘাটলে পাওয়া যায়। আর বিভিন্ন ক্যাম্পেনে শেখ শাহজাহানকে পাশে নিয়ে হেঁটেছেন। তখন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানতেন না যে শেখ শাহজাহান পোস্ট পোল ভায়োলেন্সে কতগুলো মার্ডার করেছে, কতগুলো জমি চুরি করেছে, কত টাকার, কত কোটি কোটি টাকার সম্পত্তি কি পাচার করে? ফলে হঠাৎ করে এসে তিনি এরকম একটা কথা বলছেন, সেটা তার রাজনৈতিক চাল হতে পারে। কে কাকে টাকা দিয়ে কিনেছে না কিনেছে সে তো তৃণমূল্য অনেককেই অনেক টাকা দিয়ে অনেক কিছু করেছে, সেসব আমরা দেখেছি। টাকা নিয়ে আবার থ্যাংক ইউ বলেছেন তৃণমূলের নেতারা, সেও আমরা দেখেছি। ফলে এই টাকা পয়সা দিয়ে কেনা বেচার যে রাজনৈতিক খেলাটা, এটা তৃণমূল যে করেন না তা তো না। ইলেকটোরাল বন্ড নিয়ে অনেক কথা বললেন, তারপরে দেখলাম ইলেকটোরাল বন্ডে সেকেন্ড হাইয়েস্ট বেনিফিশিয়ারি। ফলে এই সমস্ত ঢপবাজি, এগুলো আমি বিশ্বাস করি না। কিন্তু এনারা খুব ভালো করেই অ্যাওয়্যার ছিলেন। না হলে শেখ শাহজাহানকে ছাড়িয়ে আনুন, কোর্টে গিয়ে বলুন, প্রমাণ করুন যে এগুলো শাহজাহানের সম্পর্কে যা যা হয়েছে সেগুলো সব মিথ্যে হয়েছে, কোর্টে প্রমাণ করুন। কোর্ট যদি একেবারে বেকসুর খালাস করে দেয় শাহজাহানকে, আমরা মেনে নেব। যেটা সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি ছিল। আমি বারবার বলছি রাজনৈতিক অভিসন্ধি থাকতেই পারে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে নয়। অভিসন্ধি থাকে যে কোনো জিনিসকে, সে তো সিঙ্গুর নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরাট আন্দোলন করেছিলেন এখানে হলে এই হয়ে যাবে, সেই কি সব সত্যি? তার পেছনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ফান্ডিং করা হয়েছিল, বিভিন্ন মানে টাটার যারা অপোনেন্ট যে সমস্ত বিজনেস পার্সনরা ছিল তারা ফান্ডিং করেছিল। সেই সমস্ত ইনফরমেশনই পুলিশের কাছেও আছে, প্রশাসনের কাছেও আছে। যে কোনো জিনিসেই রাজনীতি কনসেপ্টটাই তো ইস্যু ভিত্তিক। একটা ইস্যু তৈরি হবে, সেখানে 4-5টা দল ঢুকে যাবে, সেখানে গিয়ে তারা সরকারকে মেলাইন করতে চাইবে। কিন্তু ইস্যুটা তৈরি হলো কেন সেটাও তো আমাকে দেখতে হবে। হঠাৎ করে আজকে মেয়েদেরকে নিয়ে আলোচনা হচ্ছে বলে সেইটা কিন্তু তার জমি ফেরত দিয়েছে কেন? জমিগুলো সরকার ফেরত দিয়েছে।
মিড ডে মিল নিয়ে চুরি হয়েছে সেটা সরকার সেখানে ডিফেন্ড করেছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিন পর্যন্ত বলে গেছে শাহজাহান কিছুই করেনি, শাহজাহান টার্গেট করা হয়েছে শাহজাহানকে। এগুলো তাহলে কি হলো? তারপরে তো পুলিশের অ্যাডিশনাল ডিজি তারা এফআইআর কপি দিচ্ছেন, চার্জশিট দিচ্ছেন, সেখানে পরিষ্কার লেখা আছে যে সবকটা ক্রাইমের সাথেই কোনো না কোনোভাবে লিঙ্ক আছে। তাহলে কি হলো? চিফ মিনিস্টারের বয়ানের সাথে এডিজির বয়ান মিলছে না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক একটা স্টেটমেন্ট দিচ্ছেন, কিন্তু যা রটে তার কিছু বটে। একেবারে কিছুই ছিল না, হঠাৎ করে একদিন সেখানে সবকিছু বদলে গেল, এটা হতে পারে না। হয়তো 50% হয়েছে, বাকি 50% হয়তো ম্যানিপুলেটেড, কিন্তু 50% যে হয়েছে সেই দায়টা স্বীকার করুন এবং কিভাবে রিফর্ম করা যায় সেটা দেখুন। ক্রাইমটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা না দেখে আপনি ক্রিমিনালদের তোল্লাই দিচ্ছেন, তাহলে তো আরো এটা তো লোকে ক্রিমিনালও ধরেই নেবে যে হ্যাঁ ঠিক আছে, সব দাদা দিদিরা আমাদের সাথে আছে, আমরা আমাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাই। বেশ কয়েকদিন ধরে একটি ঘটনা নিয়ে প্রবল চাপানোতর চলছে রাজ্য রাজনীতিতে, তা হলো রাজ্যপাল এবং রাজভবনের একজন অস্থায়ী কর্মীর মানে একটি বিষয় নিয়ে অ্যাকচুয়ালি তারই মাঝখানে এবার দেখা গেল স্থিরতাহানির যে অভিযোগ নিয়ে এই টানাপোড়েনটা চলছিল, সে এবার নজিরবিহীন পদক্ষেপ রাজভবনের সাচকে সামনে নামে একটি উদ্যোগে সিসিটিভি ফুটেজ নিয়ে যে জনতার দরবারে স্বয়ং রাজ্যপাল। তার ফলে রাজ্যের যে কেউ চাইলে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন না। প্রশ্নটা হচ্ছে রাজ্যপাল যে ফুটেজ দেখালেন সেটা ঠিক কি বোঝানো হলো বলে আপনার? দেখুন, আমি সেই ফুটেজ এখনো দেখিনি, ফলে আমি সেটা নিয়ে মতামত দিতে পারি না। কিন্তু আমার মনে হয় যে কনস্টিটিউশনাল ইমিউনিটি রাজ্যপালকে যেটা দেওয়া হয়েছে সেটার কোনোভাবেই যাতে অপব্যবহার না হয় সেটা তিনি দেখুন, এবং তিনি যদি সত্যি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন, শুধু সিসিটিভি ফুটেজ দিয়ে হাল ছেড়ে দিলে তো হবে না, ইনভেস্টিগেশনটাও সৎভাবে হতে হবে এবং নিরপেক্ষভাবে হতে হবে। কোনোভাবেই যদি ইনভেস্টিগেশনটা বিজেপির পক্ষে বা তৃণমূলের পক্ষে এই ভাবনা চিন্তা নিয়ে এগোয়, তাহলে কিন্তু দেখুন আমাদের মধ্যে উদ্দেশ্যটা হচ্ছে যদি কোনো মহিলা কর্মচারী অভিযোগ করেন, তার অভিযোগটাকে খতিয়ে দেখা এবং অভিযোগটা সত্য প্রমাণিত হলে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া। এখন ঘটনা হচ্ছে কেউই আইনের ঊর্ধ্বে বলে আমি মনে করি না। হ্যাঁ, আর্টিকেল 361 একটা ইমিউনিটি দিচ্ছে, অ্যাজিউম করে নেওয়া হচ্ছে যে জেনারেলি রাষ্ট্রপতি বা রাজ্যপাল এই ধরনের যারা কনস্টিটিউশনাল অফিস হোল্ড করেন তাদের একটা ডিগনিটি আছে এবং তারা সুপ্রিম পাওয়ার হোল্ড করেন বলে আমরা এক্সপেক্ট করি না যে তারা এই ধরনের হেইনাস ক্রাইম করবেন। কিন্তু যদি করেন তাহলে তো মানে তার ইমিউনিটি আছে বলে তাকে আমরা প্রশ্ন করতে পারি না তা নয়। তার কারণ আমরা ভারতবর্ষ সিডা কনভেনশনের পার্ট, ভারতবর্ষে পশ অ্যাক্ট রয়েছে, ভারতবর্ষে বিশাখা গাইডলাইন্স রয়েছে, ভারতবর্ষে আর্টিকেল 14, 15, 16, 21, 19 এই সমস্ত আর্টিকেলে বিভিন্ন রকম ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিউটির কথা বলা হয়েছে। ফলে আমার মনে হয় যে মহিলাদেরকে বারবার যেন ব্যবহার না করা হয়। এতে কিন্তু মেয়েদের যারা সত্যিই সাফার্ড হবেন তারা কিন্তু জাস্টিস পাবেন না। যদি কোনো রকম সত্যি সমস্যা হয়ে থাকে সেটা তদন্ত হোক, তদন্তটা নিরপেক্ষভাবে হোক এবং দেখা হোক যাতে কোনটা সত্যি কোনটা মিথ্যে, সেটা সিসিটিভি ফুটেজ দেখে হোক বা অন্যান্য ডকুমেন্ট ভেরিফিকেশন করে হোক বা যা পদ্ধতি আছে এভিডেন্সে সেগুলো কালেক্ট করে হোক, সৎভাবে হোক, তারপর দেখা হোক বিচার ব্যবস্থা যা উত্তর দেবে আমরা সেটা মেনে নেব। এখানে প্রশ্ন হচ্ছে এই যে সাংবাদিকদেরকে ডেকে সিসিটিভি ফুটেজটা দেখানো হলো রাজভবনের, যে যে জায়গাটাকে কেন্দ্র করে অভিযোগ করেছিলেন অভিযোগকারিনী রাজভবনের সেই অস্থায়ী মহিলা কর্মী, সেই কনফারেন্স রুমের কোনো সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি, বরং বাইরের বেশ কিছু ফুটেজ দেখানো হয়েছে। কি বলবেন? দেখুন, প্রথম কথাটাই হচ্ছে যে সিসিটিভি ফুটেজটা তাকেই দেখানো উচিত যে এন্টাইটেল টু ইনভেস্টিগেট। সাংবাদিকদের দেখিয়ে বা চারটে সাধারণ মানুষকে দেখিয়ে আমরা কি করতে পারি? আমরা তো জাজমেন্ট দেওয়ার কেউ নই, আমরা ওপিনিয়ন জেনারেট করতে পারি, আমাদের তো আইনি ক্ষমতা নেই। সাচকে সামনে তো ভালো কথা, তিনি ওপেন টু অল করে দিয়েছেন, খুবই ভালো কথা। যে জায়গার নিয়ে কথা হচ্ছে সেই জায়গার ভিডিও ফুটেজ তিনি দেখাবেন আশা করছি, কিন্তু সেটা ইনভেস্টিগেশন এজেন্সিকে দেখান, ইনভেস্টিগেশন যারা করছেন তদন্ত করছেন তাদেরকে দেখান, তাদের থেকে উত্তর নিন এবং আমাদের ওপিনিয়ন দিয়ে রাজ্যপাল মহাশয় কিছু এসে যায় বলে আমার মনে হয় না। এবং আমি যতদূর শুনেছি বা আমি খবরের কাগজে লেখা দেখেছি যে ভিডিওতে দেখাও যাচ্ছে একজন মহিলা তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন সিঁড়ি থেকে না ব্যালকনি থেকে, এরকম একটা কথা আমি দেখলাম কাগজে। কিন্তু দেখুন, আমি বিশ্বাস করি যে মহিলার এগেনস্টে কোনো রকমের হেনস্থা সে যেই হোক, মানে অস্থায়ী কর্মচারী হন, আইএএস হন বা আমার বাড়ির ডোমেস্টিক হেল্প হন, যাই হোক, যে স্ট্যাটাসেরই মানুষ হোক, সেটা আমার কনসার্ন নয়। আমার কনসার্নটা হচ্ছে যে একজন মহিলা যদি অভিযোগ করেন যে তার সাথে কোনো রকম হেনস্থা হয়েছে,
তার বিরুদ্ধে মানে তার এই কমপ্লেনটার বিপক্ষে কোনো রাজনৈতিক মতামত না দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা হোক, এবং ফুটেজটা শুধুমাত্র 4টে সাধারণ মানুষকে দেখালাম আর দেখিয়ে বলে দিলাম যে হ্যাঁ সবকিছু ঠিক হয়ে গেছে, তা না করে ইনভেস্টিগেটিং এজেন্সিকে দেখান এবং তদন্তে সহযোগিতা করুন। এবং এই মানে মমতা ব্যানার্জিকে দেখাবো না, পুলিশকে দেখাবো না, এটা আপনি যদি সত্যিই রাজ্যপাল মহাশয় কনফিডেন্ট থাকেন তাহলে আমি এক্সপেক্ট করবো যে তিনি দিয়ে দেবেন, যে দেখে নিন, ইনভেস্টিগেট করে নিন, করে দেখে নিন যে আমি কিছু করেছি কিনা। সেইটা হলে আমার মনে হয় যে জাস্টিস পাবে এবং আমরা সত্যিই দেখতে পাবো যে যে অভিযোগটা এসেছিল সেটা সত্যিই না মিথ্যে, সত্যিই কি এটা রাজনৈতিক চাল নাকি সত্যি যিনি অভিযোগকারিনী তিনি সাফার করেছেন, সেটা আমরা দেখে নেব। সহযোগিতা করুন, কোঅপারেট করুন। আপনি রাজ্যপাল কিন্তু রাজভবনকে বলেছে যে কোঅপারেশন করা যাবে না, অনেক কমিউনিকেশনের উত্তর দেওয়া যাবে না, এটা কিন্তু রাজ্যপাল বলেছেন, সেটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। একদমই অরিত্রতা, যেরকমটা তুমি বললে যে এই যে কোঅপারেশন করা হচ্ছে না রাজ্যপালের তরফ থেকে, এই সিসিটিভি ফুটেজটি দেখানোর পরেই এই শ্লীলতাহানির অভিযোগকারী যিনি অস্থায়ী সেই মহিলা কর্মী, তিনি রাজ্যপালের উদ্দেশ্যে বলেছেন এই হাস্যকর নাটকটা না করে পুলিশকে তদন্ত করার অনুমতি দেওয়ার সাহসটা দেখালেই পারতেন। কি বলবো? দেখুন, আমিও সেটাই বিশ্বাস করি, যেটা আমি আগের প্রশ্নের উত্তরেই বললাম যে ইন্ডিভিজুয়াল একজন দুজনকে ডেকে দেখালাম, সাধারণ মানুষকে দেখালাম, সাধারণ মানুষ তো কমপ্লেন করেনি, কমপ্লেন করেছে আপনার রাজভবনের কর্মচারী, ইনভেস্টিগেশন করবে প্রশাসন, না আমরা কোর্ট, না আমরা পার্লামেন্টেরিয়ান, না আমরা পুলিশ। তো যে জাস্টিস দেবে আপনি তাদেরকে দেখান, ইনভেস্টিগেশন এজেন্সিকে দেখান, হাইকোর্টকে দেখান, রাষ্ট্রপতিকে দেখান, তারা মানে যারা বিচার করার ক্ষমতা আছে তাদেরকে বিচার করতে দিন। 4টে প্রেসকে ডেকে দেখিয়ে কি লাভ হবে? প্রেস তার এগেনস্ট একটা ওপিনিয়ন জেনারেট করবে, 4টে কন্টেন্ট লিখবে, শেষ হয়ে যাবে, কিন্তু সোশ্যাল জাস্টিস তো হবে না। এটা তো ঠিক কথা, এটা নাটক না রাজনৈতিক কমিশন দিয়ে সেটা আমি বলছি না, কিন্তু আমার মনে হয় যে ইনভেস্টিগেশনটায় সত্যি রাজ্যপালের অফিসের কোঅপারেট করা উচিত। তারা যদি কনফিডেন্ট থাকে কিছু হয়নি, তারা কোঅপারেট করুন না, দেখা যাক না যে অভিযোগকারিনীর কথাটা সত্যি না মিথ্যে, সেটা দেখা যাক, ইনভেস্টিগেশনটা হতে দিন। রাজভবনের সিসিটিভি ফুটেজে যেভাবে প্রকাশ্যে অভিযোগকারীর মুখ দেখা গেল, গোটা ঘটনাটা নিয়ে রাজ্যপালের অবস্থান সম্পর্কে দেখুন, প্রথম কথা হচ্ছে যে এইটাও আবার ভুল, মানে এটা আবার আমাদের ওই পশ অ্যাক্ট রেফার করলেই আমরা দেখতে পাচ্ছি যে কোনো অভিযোগকারিনীর ওরকমভাবে তার নাম ধাম বা তার মুখ এগুলো পাবলিকলি এভাবে দেখানো যায় না। উনি হঠাৎ করে একটা সাজকা সামনে প্রোগ্রাম করে মানে আনঅথরাইজড মানুষকে, সাধারণ মানুষকে দেখাতে শুরু করে দিলেন। এটাও আলটিমেটলি আমার মনে হচ্ছে যিনি অভিযোগ করেছেন তাকে ডিমিন করা হলো, তাকে ডিফেম করা হলো, এটা করা যায় না। এটা কেন উনি করলেন, কি হিসেবে করলেন, কোন আইনে করলেন আমি বুঝতে পারছি না, কিন্তু এটা অনৈতিক হয়েছে বলে আমি মনে করি। আইনের অনেক ফাঁকফোকর থাকতে পারে, কিন্তু একজন মলেস্টেশন বা সেক্সুয়াল অ্যাবিউজের কেস করেছে বা অভিযোগ করেছে, সেই কমপ্লেন যে করছেন সেই অভিযোগকারিনীর নাম এবং মুখ বা তার যে আইডেন্টিটি, সোজা ব্যাপার, সেইটা এরকম আনঅথরাইজডলি হঠাৎ করে সবাইকে খুলে দেওয়া বা দেখানো, এইটা অত্যন্ত অনৈতিক। এবং একাধিক রায় রয়েছে যেখানে এই প্রাইভেসি প্রোটেকশনের কথা বলা হয়েছে। ফলে আমার মনে হয় যোগ্য অথরাইজড অথরিটিকে ডেকে তাদেরকে দেখান, সেইখানে প্রমাণ করুন, জুডিশিয়াল ট্রায়াল করুন, তারপরে সেটা আমরা পাবলিকলি আমরা সেটা ওপিনিয়ন দেবো। কিন্তু হঠাৎ করে একজন অভিযোগকারিনীর এরকম ছবি সবাইকে দেখিয়ে দিচ্ছেন কি হচ্ছে না হচ্ছে, এটা তো তার প্রতি আরো মানে অসম্মানজনক ব্যাপারটা হয়ে যাচ্ছে। অরিত্রতা, আমার শেষ প্রশ্ন আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন এখনো অবধি একবারও সন্দেশখালী যাননি, তেমনই রাজ্যপালের বিরুদ্ধে এই যে গুরুতর এক শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, সেই অভিযোগ ওঠার পরও বাংলায় তিনটি রাজনৈতিক সভা করেছেন নরেন্দ্র মোদী, কিন্তু রাজনৈতিক সভাগুলি করলেও এ নিয়ে নীরবেই থেকে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2012 সালের পর 12 সালের নির্ভয়া কাণ্ড দিল্লিতে কংগ্রেসের গদি চড়িয়ে দিচ্ছে, কিন্তু এখন এ রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ কি স্রেফ রাজনীতির অস্ত্র? দেখুন, প্রথম কথাটাই হচ্ছে যে রাজ্যপালের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা নিয়ে প্রধানমন্ত্রী, বা এই মুহূর্তে তিনি তো প্রধানমন্ত্রী না, এই মুহূর্তে তিনি ক্যান্ডিডেট, একটা রাজনৈতিক সভায় রাজ্যপালের বিরুদ্ধে কথা বলা উচিত, মানে পক্ষে বা বিপক্ষে কথা বলা উচিত নয় বলে আমার মনে হয়। তার কারণ রাজ্যপাল একটা কনস্টিটিউশনাল বডি হোল্ড করেন, কনস্টিটিউশনাল অফিস হোল্ড করেন, তার এগেনস্টে যদি কোনো রকম অভিযোগ আসে, দুর্নীতি হোক বা এই ধরনের মনেস্টেশন হোক বা যে কোনো রকম আনওয়েলকামিং অ্যাক্ট, আনপ্রফেশনাল কন্ডাক্ট, সেটা আইদার জুডিশিয়াল ট্রায়াল হবে অথবা পার্লামেন্টারিয়ান ট্রায়াল হবে অথবা রাষ্ট্রপতি সেটা ডিসাইড করবেন। এই নিয়ে আমাদের এক্সপেক্ট করাই উচিত নয় যে প্রধানমন্ত্রী এসে কেন বলেননি, প্রধানমন্ত্রী এসে কেনই বা বলতে যাবেন, এটা তার এখতিয়ারের মধ্যেই পড়ছে না, বরং এই নিয়ে আলোচনা করলে খুব সেটা অন্যরকম শুনতে লাগবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে
যে মেয়েদের সুরক্ষা নিয়ে সত্যিই আমরা ভাবছি কি, নাকি সবই ওই লক্ষ্মীর ভাণ্ডারে এসে আটকে গেল, সেটা আমাদেরকে ভাবতে হবে। যে মেয়েদের এর আগে রেপ হলেও তো আমরা শুনেছি সেগুলো ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার ইত্যাদি বলার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। ফলে আমার মনে হয় যে মেয়েদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকে রিফ্লেক্ট না করিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়নের কথা সরকার কতটা ভাবছেন সেটাই ডাউট। কন্যাশ্রী করে দিয়েছিলেন ঠিক কথা, কিন্তু কন্যাশ্রী করার পরে দেখেছি বাল্যবিবাহ হাই হাই করে তার রেট বাড়ছে, বাল্যবিবাহের হার ক্রমাগত ঊর্ধ্বমুখী। আমরা দেখেছি যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যম দিয়ে ইনসেন্টিভাইজ করা হচ্ছে বটে, কিন্তু অ্যাকচুয়ালি মেয়েদের মানে ওয়ার্ক ফোর্সে পার্টিসিপেশন রেট কিন্তু খুব কম। এই জিনিসগুলো নিয়ে মানে রুট কজটা অ্যানালাইজ করা হচ্ছে না। আমার মনে হচ্ছে বারবারই এই ভোটের রিফ্লেকশনের এগেনস্টে কিছু পলিসি তৈরি হচ্ছে, যে আমি এই এই পলিসিটা আনবো আগামী 5 বছর ইলেকশনের জন্য, এই মহিলাদেরকে কিভাবে আমরা ভোটে রিফ্লেক্ট করাতে পারি। শুধুমাত্র যদি ইমিডিয়েট ইম্প্যাক্ট দেখে ইনসেন্টিভাইজ করে ভোটে রিফ্লেক্ট করাতে থাকি, তাহলে লঙ্গার রান, আজকে ভাবুন না 10-11 বছরে যে এই সরকার রয়েছে তাতে মেয়েদের আর্থসামাজিক উন্নয়নটা কি হয়েছে, হিউজ। মানে জাপান তো ওমেন ইকোনমিক্স লঞ্চ করেছিল, তারা মেয়েদের অনেক রকম সোশ্যাল বার্ডেন থেকে মুকুব করেছে, মেয়েদের এগেনস্টে ক্রাইম করেছে, কমেছে, মেয়েদের হচ্ছে আপনার পার্টিসিপেশন ইন ওয়ার্কফোর্স জিডিপিতে হিউজ এফেক্ট করেছে। কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। মোস্টলি যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ইনকাম গ্রুপ এবং যারা মার্জিনালাইজড কমিউনিটি, তাদের কিন্তু অ্যাজ সাচ ওই ইনসেন্টিভের বাদ দিয়ে তাদের নিজস্ব প্রোডাক্টিভিটি বা আমাদের যে বাজার বলি আমরা যেটাকে, সেই বাজারে পার্টিসিপেশন খুব লিমিটেড। ফলে আমার মনে হয় যে আপনারা এবারে এই টিপিক্যাল ইনসেন্টিভের রাজনীতি না করে আপনারা একটু এবার অ্যাকচুয়াল সোশ্যাল প্রোগ্রেসের কথা ভাবুন, তাহলে আমার মনে হয় যে আমরা বেটার কিছু দেখতে পাবো।